এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হয়েছে তনয়া, আবার কিছু হয়েছে? তনয়া ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে, ফুপিয়ে কাঁদতে লাগলো। স্বরূপ তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বারবার জিজ্ঞেস করতে লাগলো। আরে কাঁদো কেন? কেউ কিছু বলেছে? তনয়ার শান্ত হতে একটু সময় লাগলো। তারপর সে সব খুলে পড়লো। স্বরূপকে খুব চিন্তিত মনে হলো। সে কিছুক্ষণ গুম হয়ে থেকে বলল। আচ্ছা, একটা কাজ করো তো। বলতে বলতে পকেট থেকে মোবাইল বের করে সে। কি একটা অ্যাপ বের করে তনয়ার মুখের সামনে মোবাইল ধরে বলল। কিছু একটা বলো। কি বলবো? বলার পরেই অদ্ভুত একটা ব্যাপার হলো। অদৃশ্য কোথাও থেকে নাকি সুরে ভেসে এলো। কি 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 বলবো? তনয়ার কয়েক সেকেন্ড লাগলো বিষয়টা বুঝতে। সে প্রচন্ড রাগে স্বরূপের দিকে তাকিয়ে দেখলো সে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তনয়া বালিশ দিয়ে ইচ্ছে মতো তাকে মারতে শুরু করলো। স্বরূপের হাসি তাতে থামলো না। তনয়ার এরপর বলার সব কথা প্রতিফলিত হয়ে নাকি সুরে ফিরে আসতে লাগলো। স্বরূপের হাসিও বাড়তে লাগলো। এক সময় তনয়া ক্লান্ত হয়ে থেমে গেল। আর তারাও এখন নিজের বোকামিতে হাসি পাচ্ছে। সে জিজ্ঞেস করলো। কেন করলে এটা? স্বরূপ কোনো মতে বলল। নাম বদলে ঝন্টু হতে চাই না বলে। তোমাকে আমি আজ থেকে ঝন্টুই ডাকবো। স্বরূপ পেট চেপে বলল। ডেকো, আমি তোমাকে ডাকবো ভূতু। স্কুলের মাঠে এক কোণে বিশাল দেবদারু গাছের তলায় বসে তনয়া স্কুলের গল্প শুনল। সকালবেলা সে মায়ের সাথে আবদার করে তার স্কুল দেখতে চলে এসছে। মা এসে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন তিনি ছেলের বিয়ের জন্য স্কুলে আসতে পারেনি। প্রচুর কাজ জমে গেছে। তনয়া দেখে এসছে তার টেবিলে ফাইলের স্তূপ আর অপেক্ষারত দর্শনার্থীদের ভিড়। তনয়া বলে এসেছে সে একাই ঘুরে ফিরে দেখবে। মা অবশ্য একা ছাড়েনি তাকে। স্কুলেরই এক শিক্ষিকাকেই বলেছেন তনয়াকে সব ঘুরে দেখাতে। স্কুল শিক্ষিকার সুরেমাকে বেশ পছন্দ হয়ে গেছে তনয়ার। মেয়েটার বয়স তার কাছাকাছি। এই গ্রামেরই মেয়ে। তার পড়াশোনার বিষয় বাংলা। মেয়েটা ঘুরে ফিরে সব দেখালো তনয়াকে। প্রতিটা ক্লাসরুম, ছোটখাটো ছেলে মেয়ে, তাদের কমন রুম, এক চিলতে বাগান, সুন্দর গোছানো স্কুল। ঘুরে ফিরে তারা দেবদারু গাছের নিচে এসে বসলে সুরমা তাকে একটা গল্প বলল। এর আগে ওদের গ্রামে কোনো স্কুল ছিল না। ওরা যারা পড়াশোনা করতো তাদের যেতে হতো 2 গ্রাম পরে সরকারি স্কুলে। সেখানে একসময় শিক্ষকতা করতেন স্বরূপের মা, মানে সুরাইয়া বেগম। শিক্ষকতার কাজটা তার খুবই পছন্দ ছিল। প্রতিদিন এতটা হেঁটে যেতেন পড়ানোর খাতিরেই। সেবার ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যায় গ্রামের রাস্তাঘাটের অবস্থা এত খারাপ হয়েছিল যে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। স্কুলেও অনেকদিন বন্ধ রেখেছিল, কিন্তু যখন খুললো তখন এই গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথ সুগম হলো না। ছাত্ররা তবুও পড়ার তাগিদে কয়েক মাইল হেঁটে ঘুরে যেত। ছাত্রীদের পড়া বন্ধ হয়ে গেল সুরাইয়া বেগমের স্কুলে পড়ানো। তিনি বেশ ভেঙে পড়লেন। তার স্বামী তাকে ভীষণ ভালোবাসতেন। স্ত্রীর কষ্ট সহ্য হলো না। তিনি কথা দিলেন এই গ্রামে তিনি স্কুল করে দেবেন। সেই স্কুলে তার স্ত্রী শিক্ষকতা করবেন। তিনি ছিলেন সাধারণ চাকুরে। অল্প কিছু বেতন পেতেন মাস শেষে। চাকরির টাকায় তার পক্ষে স্কুল করা সম্ভব ছিল না। তিনি নিজের পৈতৃক সম্পত্তির বড় একটা অংশ বিক্রি করে দিলেন। স্কুল হলো। গ্রামের লোকজন প্রথম তার এই কাণ্ডে হাসাহাসি করত, বাকি রাখলো না। কত কিছুই না বলেছিল তারা। সেসব এখন অতীত। স্কুলটা আস্তে আস্তে চলতে শুরু করেছিল। সুরাইয়া বেগমের দক্ষতায় এখন এই স্কুলটা কয়েক গ্রামের মধ্যে সবচেয়ে ভালো স্কুল। কিন্তু দুঃখের বিষয় হলো স্কুলটা ভালো করে চলতে শুরু করার আগেই সুরাইয়া বেগমের স্বামী মারা গিয়েছিলেন। তবে দুজনের স্বপ্ন আর ভালোবাসা এখনো বেঁচে আছে। তনয়া চারিদিকে তাকিয়ে দেখলেও কি সুন্দর পরিবেশ। বাচ্চাদের কলকাকলিতে মুখরিত স্নিগ্ধ শীতল বাতাস। ওর মন ভরে গেল। সে স্কুলেই বসে রইল মায়ের কাজ শেষ হওয়া অবধি। টিফিনের সময় মায়ের সাথে বসে বাড়ি থেকে আনা খাবার খেলো। মা বোধহয় তখনই স্বরূপকে ফোন করেছিলেন। একটু পর তনয়া দেখলো স্বরূপ এসেছে, সাথে মিলি। গতকাল রয়ে গিয়েছিল সে। মিলি অসম্ভব সুন্দর, তনয়ার থেকেও অনেক বেশি সুন্দর। ওকে তনয়ার এত ভালো লাগে, কিন্তু আজ এই গ্রামের পরিবেশে তার পশ্চিমা পোশাকে বেমানান লাগছে।
একসাথে ঘুরতে বের হলো। এখান থেকে অটোরিকশায় করে বড় বিলে যাওয়ার যায়, সেখানে নাকি অজস্র পদ্ম ফোটে। ওরা বড় বিলে পৌঁছে বিকেলে। তখন দুপুরে চড়া রোদ নরম হয়ে পড়েছে। পাড়ে দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধু পদ্ম আর পদ্ম। ওরা একটা নৌকা ভাড়া করে উঠে পড়লো। তনয়া শাড়ি পরে এসছে, নীল রঙের শাড়ি। পরিবেশ অনুযায়ী খুব মানিয়ে গেছে। মিলি বারবার আফসোস করলো কেন যে শাড়ি পরে এলাম না। বিকেলে মাঝ বরাবর গিয়ে দেখা গেল পার দেখা যায় না, যেন পদ্মের একটা সমুদ্রে চলে এসছে তারা। মিলির জামা ম্যাচ না হলেও সে ছবি তুলতে কার্পণ্য করলো না। সরফের ক্যামেরাম্যানের ভূমিকায় অবতীর্ণ হতে হলো। তনয় ছবি তুলতে ইচ্ছে করলো না। সে চুপচাপ মাঝির পাশে বসে রইল। সরফ আর মিলি কয়েকবার তাকে বলল, কিন্তু সে জায়গা থেকে উঠল না। এত সুন্দর পরিবেশে স্মৃতিতে ধারণ করলেই বরং বেশি ভালো লাগবে। অত পোজ দিয়ে ছবি তুলে বড়জোর প্রোফাইলের ছবি বদলে দেওয়া যাবে, আর কি লাভ হবে? ওর খুব বিরক্ত লাগতে লাগলো মিলির ওপরে। এই মেয়েটা না থাকলে সে স্বরূপের হাত ধরে বসে থাকতো। মিহি বাতাস গায়ে মেখে ওর কাঁধে মাথা রেখে দিগন্তে আকাশ আর জল এক হয়ে যেতে দেখতো। স্বরূপকে আবদার করতো পদ্ম তুলে দিতে, কিন্তু এদিকে ফটো সেশন শেষ হবার নামই নেই। অপূর্ণ মনের ইচ্ছেই তনয়াকে ফিরতে হলো। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। অটোরিকশায় বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে তারা বাড়ি ফিরল। আগামীকাল তারা ফিরে যাবে। আর শেষ রজনী। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিল তনয়া। স্বরূপ মায়ের সাথে গল্প করছিল বাইরে। সে ঘরে এসে শুয়ে পড়ল। চোখ লেগে এলো কখন যেন। গভীর ঘুমে একসময় তার মনে হলো কেউ তাকে যেন টানছে কিংবা ঠেলছে। তনয়ার ঘুম আদো আদো ভাঙল। চোখ মেলল না সে, তবে বুঝতে পারলো পাশের মানুষটা তাকে টেনে নিয়ে বুকে জড়িয়েছে। অভ্যাস হয়ে গেল এই কদিনেই। তনয়ার ঠোঁটে মৃদু হাসি ফুটল। স্টেশনে তনয়াকে নিতে বাবা মা দুজনেই এসেছেন। ট্রেন থেকে নেমে তাদের দেখতে পেয়েই চিৎকার করে ছুটে গেল তনয়া। জড়িয়ে ধরল মা বাবাকে। ওনারা এখান থেকেই ওকে নিয়ে যাবে। স্বরূপের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলো তনয়া। এদিকে বাসায় যাবার প্রচণ্ড আনন্দে, আবার অন্যদিকে মনে চাপা কষ্ট কাজ করছে। স্বরূপকে অনেকবার বলা হয়েছিল সে যাবে না, অফিসে যেতে হবে, কত কি নাকি কাজ আছে। বিয়ের পর শ্বশুরবাড়ি যাবার যে রীতি আছে সেটা পালন করা হলো না। ওদের দার্জিলিং যাবার তারিখ ফিক্সড। এখন নাকি অফিসের কাজকর্ম ম্যানেজ করে রাখতে হবে, নইলেও ওই বিয়ের ছুটির পরপর আবার ছুটি পাওয়া যাবে না। তনয়া গাড়ি জানলা দিয়ে বাইরে তাকালো। মিলিও এসেছিল ওদের সাথে। সে হাত নাড়ছে। স্বরূপ পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে, তার দৃষ্টি ধোঁয়াশার মতো। তবে আবেগ খুঁজতে গিয়ে ব্যর্থ হলো তনয়া। ওর কি একটুও কষ্ট হবে না? এক ফোঁটাও না। সারাদিন মা বাবার সাথে কাটিয়ে মায়ের হাতে রান্না খেয়ে রাতে নিজের ঘরে ঘুমোতে গিয়ে তনয়ার ভারী শান্তি শান্তি লাগলো। এতদিন মনে হচ্ছিল সে যাযাবর হয়ে গেছে, আর শান্তির ঘুম হবে। কোলবালিশ জড়িয়ে ধরে নরম গদিতে গা ডুবিয়ে আরামের চোখ বন্ধ হয়ে এলেও পর মুহূর্তে চোখ খুলে গেল। সব কিছু আছে, তবু কি যেন নেই। তার এতদিনের সঙ্গী কোলবালিশটাকেও পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে পাশে আস্ত মানুষ চাই, মানুষের গায়ের ঘ্রাণ চাই, বুকের উষ্ণতা চাই। কিন্তু এই কিছুদিন আগেও তো সব ঠিক ছিল। এই ঘরে এই বিছানায় তার সব শান্তি গুটিসুটি হয়ে পড়েছিল। বিয়ে হওয়া মানেই কি তবে নিজের পুরনো অস্তিত্ব বিসর্জন দিয়ে দেওয়া, নিজেকে দুভাগ করে ফেলা? স্বরূপ এখন কি করছে? স্বরূপ ল্যাপটপে কাজ করছিল। প্রচুর কাজ জমেছে তার কাছে। ধুমায়িত কফির কাপ, স্ক্রিন থেকে চোখ সরছে না মুহূর্তের জন্য। এইসব কাজ তাকে সব সময়ই করতে হয়। কখনো খারাপ লাগেনি, আজ লাগছে। পুরোপুরি বিরক্ত লাগছে। তার রাত জাগার অভ্যাস ছিল। অদ্ভুত কারণে জলদি ঘুমিয়ে পড়া সিন্ডারেলাকে জড়িয়ে ধরলে তার ঘুম চলে আসতো। আজও আসছে, কিন্তু সিন্ডারেলা নেই। সে জানে বিছানায় যাওয়া মাত্র তার ঘুম নির্বংশ হবে। কিন্তু এখন এক একটা হাইতোলা তাকে বারবার ঘুমের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু এই ঘুম একা একা ঘুমোবার নয়, সে বিরক্তকর বিষয়। স্বরূপ একসময় ল্যাপটপ বন্ধ করে বারান্দায় গিয়ে বসল। তনয়ার প্রতি তার আকর্ষণটা শিখিয়ে দিয়ে ব্যাখ্যা করবে। শরীরে আকর্ষণ, শুধুই কি তাই? তাই হবার কথা, কারণ মেয়েটাকে তার সারাক্ষণ মনে পড়ছিল না। এই যে রাতে ঘুমানোর সময় হয়েছে, এখন মনে পড়ছে।
স্বরূপ আস্ত সিগারেট শেষ করতে করতে মস্তিষ্কে জটিল চিন্তা সরলীকরণ করে ফেলল। তনয়ার জন্য সে যা অনুভব করছে তার পুরোটা জৈবিক প্রয়োজন, আর কিছুই না। আর একটা বিষয় হলো মেয়েটা ভালো, তাই কয়েকদিনে একসাথে থেকে ওর একটা প্রভাব তার মনের মধ্যে ছাপ লেগে গেছে। উঠে পড়ে আবার ল্যাপটপ অন করলো সে। তখনই তনয়ার ফোন এলো। ঘড়িতে 12:40। ফোন ধরে সে বলল। ঘুমাওনি? তনয়া আহ্লাদি স্বরে বলল। না, ঘুম আসছে না। সিন্ডারেলাদের ঘুম আসতে এত দেরি হয় জানতাম না তো। একটা রাক্ষস ওর ঘুম চুরি করে পালিয়ে গেছে। স্বরূপ মুখ দিয়ে চুচু শব্দ করে বলল। আহারে, তা এখন কি করতে হবে? রাক্ষসটাকে এসে ঘুম দিয়ে যেতে হবে। পারলে রাক্ষস বধ করে ঘুম নিয়ে যাও। যা, কি বলো? যা মনে হলো তাই। কাল এসো না এখানে, তোমাকে মিস করছি। স্বরূপ হেসে বলল। মিস করলে নিজে চলে এসো, আমি পারবো না যেতে। তুমি খুব খারাপ। রাক্ষস জাতি ভালো ছিল কবে? গতকালও ভালো ছিল। খারাপ লোকের সাথে কথা বলতে রাত বিরাতে ফোন করছো কেন? সরি, বাই। বাই বাই। স্বরূপ ফোন কেটে দিল। তনয়া ভাবেনি এভাবে ফোন কাটবে সে। ভেবেছিল তাকে কিছু বলে মানাতে চেষ্টা করবে। আজ তো পাজিত। আধ ঘন্টা পর তনয়ার নাম্বার থেকে ভিডিও কল এলো। এখনো জেগে। স্বরূপ দেরি করলো না। তনয়াকে দেখতে ইচ্ছে করছিল। ছবি বের করতে গিয়েও নিজের মনের সাথে লড়াইয়ে পেরে উঠছিল না। কল ধরে দেখলো অন্ধকার। সে বিরক্ত মুখে বলল। অন্ধকারই যখন দেখাবে তখন ভিডিও কল করেছো কেন? তনয়া উত্তর দিল। তোমাকে দেখতে। দেখা হলো তো, বাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখবে? দেখাও। তনয়া আলো জ্বালিয়ে দিল। স্বরূপ ছিটকে উঠল। মোবাইলটা আরেকটু হলে তাকে হাত থেকে পড়ে যেত। ভয়ানক একটা চেহারা দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড লাগলো তার বুঝতে যে ওটা তনয়া। কাজল আর লিপস্টিক মেখে ভূত সেজেছে। তনয়া খিলখিল করে হাসছে। স্বরূপ দাঁত কিরমির করে বলল। প্রতিশোধ? না তো, তুমি আমাকে ভূত ডাকো তাই ভূত হয়ে দেখালাম। ভূত ডাকি না, ভূতু ডাকি। সে যাই হোক, আমাকে কেমন লাগছে বলো? ভূতের এক্সিবিশন হলে প্রেজেন্ট করা যাবে, কেউ সন্দেহ করবে না যে তুমি মানুষ। বাহ, তাহলে ভালো সেজেছি বলো। তুমি যা তাই সেজেছ, খারাপ কি? তুমিও তাহলে ঝন্টু মিয়া সেজে বসে থাকো। কেমন করে সাজে? মুখে ছাগলদাড়ি আর মাথায় 4 কোনা টুপি পরলেই চলবে। স্বরূপ হাসল। কথা চলল আরো অনেকক্ষণ। স্বরূপের আর কাজ করা হলো না। ফোন যখন রাখলো তখন ঘুমে চোখ জড়িয়ে আসছে তার। পরপর কয়েকদিন একই রুটিন চলল। সারাদিন দুজন ব্যস্ত থাকে। রাতে ভিডিও কলে কথা হয়। তনয়াই কল করে। সে প্রথম দিন ভূত সেজেছিল, এরপর থেকে উল্টাপাল্টা সব ফিল্টার দিয়ে রাখে মুখের ওপর। আসল চেহারা স্বরূপকে দেখতে দেয় না। স্বরূপ নানা কথা বলে ফিল্টার সরানোর চেষ্টা করে। তনয়া সরায় না। তার কথা হলো সে স্বরূপকে দেখতে ফোন করেছে। স্বরূপের যদি তাকে দেখতে ইচ্ছে হয় তাহলে তাকে নিজের কল করে নেয়। স্বরূপ করে না, রোজ ইচ্ছে করে, তবুও করে না। একদিন আর থাকতে না পেরে করে ফেললো। তনয়া খুশি হয়ে কল ধরলো। কয়েকদিন পর তনয়া স্বাভাবিক চেহারা দেখে কেমন ভালো লাগতে শুরু করলো স্বরূপে। তনয়া বলল। অবশেষে ফোন করলেন তাহলে। স্বরূপ তা স্বীকার করবে কেন? সে বলল। ভুলে করেছি। তনয়ার সাথে সাথে কল কেটে দিল। স্বরূপ থতমত খেয়ে গেলেও আর কল করলো না। তনয়া সেদিন আর স্বরূপকে কল করলো না। তারপরের দিনও না। স্বরূপের শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল শুক্রবার। সে বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পথে কি মনে করে শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। তনয়া দুদিন ধরে কথা বলছে না। তার রাতের ঘুম তো হচ্ছেই না। কাজকর্ম লাটে ওঠার জোগাড়। তনয়া স্বরূপের এই অনাকাঙ্ক্ষিত আগমনে সব রাগ ভুলে গিয়ে হাসি মুখে বলল। তুমি কি এই কদিনে আরো সুন্দর হয়েছো? স্বরূপ অবাক হয়ে পড়ল। সুন্দর হব কেন, কাজের চাপে আরো শুটকি লেগে গেছি। কিন্তু আমার কাছে আগের চেয়েও বেশি সুন্দর লাগছে। সেই রাতে তনয়ার ঘুম খুব ভালো হলো। তার মনে হলো এতদিন তার ঘরের শান্তি ফিরে এসেছে। সব আগের মতো হয়ে গেছে, শুধু ওর কোল বালিশটা বদলে গেছে এই যা। তনয়ার ঘরের বিশাল বুকসেটটা মনোযোগ দিয়ে দেখছিল স্বরূপ। শেষে মন্তব্য না করে থাকতে পারল না সে। তোমার বইয়ের কালেকশন তো দারুণ। তনয়া হাসলো। হ্যাঁ, ছোটবেলা থেকে জমিয়েছি সব। বই পড়তে ভালোবাসো বুঝি? খুব। আগে তো বলনি। সময়টা কোথায় পেলাম? স্বরূপ বই দেখতে লাগলো। আহমদ ছাপার বইগুলো দেখে বলল। এগুলো সব পড়েছো?
হ্যাঁ। কেমন লাগে? দারুণ, আমার পছন্দের লেখক। স্বরূপ একটু অবাক হয়ে তাকায়, তারপর বলল। আমার মনে হতো মেয়েরা আহমদ ছফা বোঝে না। তনয়া ভ্রুকুচকে বলল। এর মানে কি? বুঝবে না কেন? মেয়েদের মাথায় কি ঘিলু কম? ঠিক সেটা না। স্বরূপ কথা ঘোরালো। আমার আসলে ধারণা ছিল মেয়েরা শুধু প্রেম ভালোবাসার গল্প পড়ে, যেমন শরৎচন্দ্র কিংবা হুমায়ুন। হাত উল্টে তনয়া বলল। মেয়েরা সবই পারে। পাঠকদের মধ্যে মেয়ে পাঠকই বেশি, বুঝলে? এত যে জ্ঞান দিচ্ছ, তোমার নিজের বাড়িতে তো বইয়ের চিহ্নও দেখলাম না। বই পড়ি না অনেক দিন। কেন? ইচ্ছে করে না। ব্যস্ততায় বই পড়ার ইচ্ছে মরে গেছে। বলতে বলতে সে ড্যান ব্রাউনের ইনফার্নো বইটা টেনে নিয়ে বেতের চেয়ারে হেলান দিয়ে বসল। পড়বে এখন? এটা অনেক আগের পড়া, খুব পছন্দের ছিল, কিন্তু ভুলে গেছি। আর একবার পড়াই যায়। তনয়া খুশি হয়ে বলল। আচ্ছা পড়ো। তুমি খুশি হচ্ছ কেন? আমার খুব ইচ্ছে ছিল আমার বড় বই পড়বে, তারপর একসাথে বই কিনবো, পড়বো, আলোচনা করব। স্বরূপ হেসে বলল। বই পড়ার ছেলের অভাব পড়ে গিয়েছিল বুঝি? মানে? এই যে আমাকে বিয়ে করে ফেললে। তোমার সাথে কপালে লেখা ছিল। স্বরূপ বাঁকা হাসল, কিছু বলল না। তনয়া দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি কি তোমাকে খুব বিরক্ত করছি? স্বরূপ বই থেকে চোখ না তুলে বলল। গানের সুরে প্রশ্নটা করো, তাহলে উত্তর দেব। তনয়া একটা কুশান ছুঁড়ে মারল স্বরূপের মুখে, তারপর উঠে চলে গেল। স্বরূপ কুশানটা বুকে জড়িয়ে বই পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর তনয়া 2 কাপ কফি নিয়ে ফিরল। একটু আগে সকালে নাস্তা সেরেছে তারা। আজ অনেক রান্না বান্না হবে। মা আগে থেকেই পাশের বাড়ি ছুটা বুয়া বিনু খাল্লকে বলে রেখেছিল একে একবেলা কাজ ছেড়ে দিয়ে যেতে হবে। আর ওদের গৃহ পরিচারিকা তো আছেই। মা তনয়াকে বললেন তাকে কোনো সাহায্য করতে হবে না, সে স্বামীকে সঙ্গ দিতে পারে। তনয়া একটু লজ্জা পেয়েই চলে এসেছে। স্বরূপ কফির কাপ হাতে বলল। তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। তুমি কি রান্না বান্না পারো না? তনয়া একটু অবাক হয়ে বলল। পারবো না কেন? কখনো খাওয়ালে না তো। আশ্চর্য তো, সুযোগ পেলাম কখন? তাই তো। স্বরূপ আর কিছু অসংলগ্ন কথা বলে গেল বই পড়ার ফাঁকে ফাঁকে। তার প্রধান মনোযোগ রইল বইতে। তনয়াও একটা বই নিয়ে বসেছে, পশ্চিমবঙ্গের লেখকের বই। খুব নামডাক হয়েছে বইটা। এটা নিয়ে সিরিজও তৈরি হয়েছে। ইন্দুবালা ভাতের হোটেল, সেই কবে কিনে রেখেছিল তনয়া, আজও পড়া হয়নি। পড়তে শুরু করে তনয়ার খুব মজা লাগতে শুরু করলো। কত রকমের রান্নার বর্ণনা আর সাথে এগিয়ে যাওয়া ইন্দুবালার জীবনের গল্পটা। এক পর্যায়ে তনয়ার চোখে পানি চলে এলো। সে বই বন্ধ করে অন্যদিকে তাকাতেই দেখল স্বরূপ চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ওর মুখে এত গভীর বিষাদের ছায়া সে আগে দেখেনি। কিসের এত বেদনা তার? স্বরূপ অনেকক্ষণ পর চোখ খুলল। তার চোখ লাল। তনয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল। ঘুমিয়ে পড়েছিলাম। তনয়া জানেও ঘুমায়নি, এইমাত্র একটা মিথ্যে বলল। সে কি এত কাছ থেকেও মানুষটাকে স্পর্শ করতে পারছে না? বইটা সেলফে রেখে দিয়ে বারান্দায় চলে গেল স্বরূপ। তনয়াও আর কিছু পড়তে পারল না। একটা দীর্ঘশ্বাস ঝুলে রইল ঘরে। দুপুরের খাবারটা জমজমাট হলো। এত পদ দেখে স্বরূপের মাথা ঘুরে যাবার জোগাড়। সে হেসে পড়ল। আন্টি, এত পদ দিয়ে আমি জীবনেও খাইনি। এসব 1 মাস ধরে খাওয়া যাবে। তনয়ার মা হাসি মুখে বললেন। বিসমিল্লাহ বলে শুরু করো, আজকে খেতে পারবে। স্বরূপ মনে মনে ইন্না লিহালা পড়ল। খাবে না করেও সে কম খেলো না। তনয়া খেয়াল করলো স্বরূপ বেশ আরাম করে খাচ্ছে। মা আর বাবার যত্নটা সে উপভোগ করছে। ওর চোখে মুখে সকালকার সেই বিষাদের ছিটে ফোটাও নেই। কি প্রাণবন্ত হাসি! মানুষটা ভালোবাসে, তাহলে তাকে কেন নয়? সে কি ভালোবাসতে পারছে না, নাকি তার ভালোবাসা মানুষটাকে স্পর্শ করছে না? সন্ধ্যার দিকে ওরা রওনা দিল নিজেদের বাসায়। মার সাথে খাবার দাবার দিয়ে দিয়েছেন। তনার জিনিসপত্র তো আছে। স্বরূপ সব জিনিস গাড়িতে তুলতে তুলতে বলল। তোমাকে নিয়ে বাসা বদলাতে হলে আমার খবর হয়ে যেত, ভাগ্যিস নিজের ফ্ল্যাটে থাকি। তনয়া কিছু বলল না, দন্ত বিকশিত হাসি উপহার দিল। বাড়িতে পৌঁছে তনয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। যদিও বিয়ে করে এখানেই সে এসেছিল, তবু এই প্রথম তার মনে হলো এই তো তার সংসার, তার বর্তমান ঘর। নিজের ঘরের মতো শান্তি লাগছে। এর আগে মা চাচি থাকায় ভালো করে দেখতে পারেনি তনয়া। আজ ঘুরে ঘুরে সব দেখলো। 4টা বেডরুম, সবগুলোই সুন্দর করে সাজানো। রান্নাঘরটা দুর্দান্ত বলা যায়।
পুরোটা ঝকঝক করছে। বাসার ঘরটা বড়, একপাশে বিশাল জানালায় হালকা রঙের মসৃণ কাপড়ের পর্দা টানা। পর্দা সরিয়ে দিতেই আলো জ্বলার শহরে বড় একটা অংশ যেন উন্মুক্ত হলো চোখের সামনে। সে মনে মনে স্বরূপের রুচি প্রশংসা না করে পারল না। স্বরূপের কথা মনে হতেই নিজেদের বেডরুমে উঁকি দিল সে। জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কার সাথে যেন। সে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল স্বরূপকে। স্বরূপের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে ধীরে সুস্থে কথা শেষ করে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? বাসাটা এত সুন্দর করে সাজিয়েছো তুমি, আমি ইমপ্রেসড। তোমাকে ইমপ্রেস করতে তো সাজাইনি। তনয়া একটু অপমান বোধ করে বলল, তা জানি, কিন্তু কাকে ইমপ্রেস করতে সাজিয়েছো শুনি? নিজেকে। ছোট্ট উত্তর দিল স্বরূপ। তনয়ার কথা কানে নিল না। মাঝে মধ্যে লোকটাকে বিরক্তকর লাগে। সে জিনিসপত্র একটু একটু করে গোছাতে শুরু করলো। স্বরূপের ডাক শুনে একটু পরে উঠে পড়লো। বসার ঘরে গিয়ে দেখলো সে 2 কাপ চা বানিয়ে সাজিয়ে রেখেছে। তনয়া যেতেই বলল, লাইট অফ করে দিয়ে এসে বসো। অন্ধকারে চা খাবে? অফ করো আগে, তারপর দেখো কি হয়। তনয়া লাইট বন্ধ করে মুগ্ধ হয়ে গেল। বিছার জানলা দিয়ে চাঁদের আলো গল গল করে ঢুকে যাচ্ছে। আজ বোধহয় পূর্ণিমা। রূপা থালার মতো চাঁদটা আকাশে বসে বিলিয়ে দিচ্ছে সব রূপ। স্বরূপ জিজ্ঞেস করল, চা খেতে অসুবিধা হবে? না। সে পাশে গিয়ে বসে চায়ের কাপ তুলে নিল। বেশ কিছুক্ষণ নীরবতার পর স্বরূপ বলল, আজকে যে বইটা পড়তে নিলাম তার সাথে কিছু স্মৃতি জড়িয়ে ছিল, সেজন্যই কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সকালে। তনয়া মনে মনে বলল, অন্য মনস্ক না, কথাটা হবে আবেগী, কিন্তু আপনাকে তো তা বলা যাবে না। বললে বলবেন আপনার আবেগ টাবেগ কিছুই নেই। স্বরূপ বলে গেল, ওটা আমাকে একজন উপহার দিয়েছিল জন্মদিনে। পড়ার পর তার সাথে লম্বা আলোচনা হয়েছিল। তোমার বইটা অনুবাদ হলেও আমি পড়েছিলাম ইংরেজিতে। সে ইংরেজি সাহিত্য পছন্দ করত, ছাত্রীও ছিল ইংরেজি সাহিত্যের। ওর জন্যই অনেক বই পড়েছিলাম। চলে যাবার পর আর পড়িনি। তনয়া চুপ করে শুনল শুধু। আবার কিছুক্ষণ নীরবতা। স্বরূপই ফের কথা শুরু করলো, ও সবসময় সেই টিচারের কথা বলতো, তার গলায় পোয়েট্রি শুনলে নাকি পাগল পাগল লাগে। আমার রাগ হতো, অভিমান হতো, কিন্তু বুঝিনি মানুষটাই আমার নেই। তনয়া স্বরূপের একটা হাত ধরলো। একসময় মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তুমি এখনো ওকে ভালোবাসো? স্বরূপ তনয়ার হাতটা আঁকড়ে ধরলো। হাত কাঁধে মাথা রেখে বলল, না তনয়া, ভালোবাসি না। তবে সবটা ভালোবাসা আর বিশ্বাস তার জন্য একটা কাচের জারে জমিয়ে রেখেছিলাম। জারটা ভেঙে গেছে। আমার সব বিশ্বাস আর ভালোবাসা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। আমার সেই ভালোবাসার টুকরোগুলোর জন্য কষ্ট হয়, কাউকে বিশ্বাস করতে না পারার জন্য কষ্ট হয়, তার দেয়া অপমানের জন্য কষ্ট হয়। আমি ভুলতে পারি না সেসব। তুমি বুঝবে না তনয়া, এতটা বিশ্বাসঘাতকতা চাইলেই ভোলা যায় না। তনয়া বুঝলো তার কাঁধ ভিজে যাচ্ছে। স্বরূপ কাঁদছে, ওর ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে। তবু তার মাঝে একটা স্বস্তি টের পাচ্ছে সে। ভালোবাসা না থাকুক, স্বরূপ তাকে ভরসা করতে শুরু করেছে, আপন ভাবতে শুরু করেছে। নয়তো এইসব কথা তাকে বলতো না, তার কাঁধে মাথা রেখে কাঁদতো না। তনয়া চুপচাপ স্বরূপের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো, যতক্ষণ না তার কান্না থেমে যায়। একসময় সে নিজেই সামলে নিয়ে উঠে বসলো। ধরা গলায় জিজ্ঞেস করলো, তোমার খুব খারাপ লেগেছে এসব শুনতে, তাই না? তনয়া সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুমি আমাকে সব বলতে পারো, যা মনে আসে সব বলে দিলে তুমি হালকা হবে। তোমার মনও, আমি তাতেই খুব খুশি হব। স্বরূপ এবারও হাসার চেষ্টা করে ব্যর্থ হলো। তার অপরাধ বোধ হচ্ছে কিছুটা। তনার জায়গায় অন্য কেউ হলে ঝগড়া করতো প্রাক্তনের কাহিনী শুনে, আর এই মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। সে মনে মনে বলল, তনয়া, তুমি এত আলাদা কেন? তুমি এত ভালো কেন? তনয়া যখন চিৎকার করে জেগে উঠল তখন ঘড়িতে 2:30 বাজে। ওর চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেছে স্বরূপের। সে তড়িঘড়ি করে উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। তনয়া তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয়ানক একটা স্বপ্ন দেখেছে সে। স্বরূপ তার কাঁধে হাত রেখে বলল, তনয়া, ঠিক আছো? তনয়া একটু ধাতস্থ হলে উত্তর দেয়। হ্যাঁ। স্বরূপ তাকে পানির গ্লাস এগিয়ে দিল, জিজ্ঞেস করলো, খারাপ স্বপ্ন দেখেছিলে? তনয়া স্বপ্নটা মনে করতে চায় না। পরপর দুটো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার, একবার স্টেশনে আর একবার গ্রামে।
দুটো মিলে বীভৎস এক স্বপ্নের রূপ নিয়েছে। সে সব ভুলে থাকতে চায়, এমনিতে অনেকটা ভুলে থাকেও, কিন্তু অবচেতন মন বলেও একটা জিনিস আছে, সে ভোলে না। তনয়া পানিটা এক চুমুকে শেষ করে বলে, হাজি বাজি স্বপ্ন দেখেছি। সরব আর স্বপ্নের কথা তোলে না, বলে, শুয়ে পড়ো। লাইট অফ করব? তনয়া একটু বিরক্ত হয়েই বলে, তোমার এত লাইট অফ করতে ইচ্ছে হয় কেন বলবে? একটু আলো থাকলে কি হয়? বলতে বলতে তনয়ার চোখে পানি চলে এলো। স্বরূপ অবাক হয়ে বলল, আমি কি কাদার মতো কিছু বলেছি? এরকম রিয়্যাক্ট করছো কেন মাঝরাতে? তনয় আবার উত্তরই দিল না, বিছানা থেকে উঠে বেরিয়ে গেল। পাশের খালি ঘরে আলো জ্বেলে বসে রইল। তার ইচ্ছে করছে না কোনো কথা বলতে, বরং ভয় করছে, বুক কাঁপছে। বারবার স্বপ্নে দেখা কালু রোমোর হাতের কথা মনে পড়ে যাচ্ছে। একা ঘরে তার আর ও ভয় করতে লাগলো, কিন্তু স্বরূপের ওপরও রাগ হচ্ছে। রাতে একটা মানুষ ভয় পেয়ে জেগে উঠলে এরকম কড়া সুরে কথা বলবে কেন? তনয়ের সাথে কেউ কোনোদিন জোরে কথা পর্যন্ত বলেনি। আর এবার সত্যি ভীষণ মন খারাপ লাগতে শুরু করলো, সাথে ভয় তো আছে। চোখের পানি বাঁধ মানতে চাইছে না। একসময় সে পুপিয়ে কাঁদতে থাকলো। তনয়া চলে যাবার পর স্বরূপ কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে শেষে শুয়ে পড়ল। রাত দুপুরে মেয়ের ন্যাকামি সহ্য করতে পারবে না বলেই সে বিয়ে থা করতে চায়নি। শখ করে এই মেয়েকে তাকে বিয়ে করেছে। সামান্য কথা সহ্য করতে না পারলে সারা জীবন মা বাবার পুতু পুতু কন্যা হয়ে থাকা উচিত ছিল। শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করলো স্বরূপ। ঘুমটা হওয়া হয়ে গেছে, তার চেয়েও বেশি হওয়া হয়েছে তার বুকের ভেতরটা। খারাপ লাগা জমা হচ্ছে একটু করে। আশ্চর্য তো, সে মেয়েটার ওপরে বিরক্ত হলে তার জন্যই আবার খারাপ লাগবে কেন? যত সব বাজে অনুভূতি। মোবাইলটা টেনে নিল সে, ফেসবুকের পাতা খুলে বসলো। আজকাল এই এক জিনিস পৃথিবীর সব ভুলিয়ে দিতে পারে। কত হাসি ঠান্ডা বিনোদনে ভর্তি এই জগৎ। স্বরূপের বড় কঠিন সময়েই ফেসবুকিং করে শেষ লম্বা সময় কাটিয়ে দিত। পরে অবশ্য আরো বেশি হতাশ লাগতো, তবুও সময় তো কেটে যেত। আজ কাটলো না। অনেকক্ষণ নিউজ ফিডে ঘোরাঘুরি করেও সে দেখলো ঘড়ির কাঁটায় অতিবাহিত হয়েছে মাত্র 15 মিনিট, অথচ সাধারণত উল্টোটা হয়। সবচেয়ে মজার বিষয় হলো, তনয়ের সাথে যে লাইট নিয়ে কথা কাটাকাটি হলো, সে লাইট সে তখন তাকে জ্বালিয়ে রেখেছে, বন্ধ করেনি। স্বরূপ শেষ পর্যন্ত উঠে বসলো। নিজেও বুঝতে পারল না কখন সে বসা থেকে উঠে দাঁড়িয়েছে আর কখন পায়ে পায়ে পাশের ঘরে চলে গেছে। তনয় তখনও কাঁদছে, তার জামার সামনের অংশ ভিজে গেছে চোখের পানিতে। স্বরূপের এবার সত্যি দুশ্চিন্তা হতে লাগলো। সে পাশে বসে তনয়ের মাথায় হাত রেখে বলল, তনয়া, এই তনয়া, কি হয়েছে তোমার? খুব খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি আমার কথায় কাঁদছো? পাগল নাকি তুমি তনয়া? তনয়া মুখ ঘুরিয়ে রাখলো। স্বরূপ নরম সুরে কথা বলায় তার অভিমান উপচে পড়ছে। গলে পড়বে না সে। যদিও রাগ বা অভিমান কোনোটাই দীর্ঘমেয়াদ তার মনে বসে থাকে না, একা একাই উড়ে চলে যায়। তার উপর এখন একজন বসে বাতাস দিচ্ছে। স্বরূপের হাত দিয়ে চেপে তনয়ার মুখটা ঘোরানোর চেষ্টা করলো। তনয়া শক্ত হয়ে রইল। সে এবার উল্টো পাশে গিয়ে বসলো। তনয়ার সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। এবার তার হাসি পাচ্ছে। কি মুশকিল, এইমাত্র যেসব কান্না ভেতর থেকে বানের স্রোতের মতো ভেসে আসছিল সেসব কোথায় গেল? নিজে নিজেকে প্রশ্ন করলো তনয়া। না রে তনয়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই একটা চরম বোকা, ইমোশনাল ফুল, না আবেগী বেকুব। সরব এদিকে সত্যিই ঘাবড়ে গেছে। সহজ একটা মেয়ে এরকম করছে কেন? গভীর দুঃখ পেয়েছে? সে তো এত কঠোর ব্যবহার কখনো করে না, বরং ও নরম স্বভাবের জন্য যথাসম্ভব নমনীয় হওয়ার চেষ্টা করে। সরব এবার তনয়াকে জোর করে উঠিয়ে কোলে তুলে নিল, রওনা দিল নিজের ঘরের দিকে। তনয়া প্রথমে চমকে গিয়েছিল। সরবের কোলে চড়ে তার ভারী মজা লাগলো, হাসিও পেয়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে মুখটা গম্ভীর করে রাখলো সে। হয়তো একটু বেশি অভিনয় হয়ে গিয়েছিল। সরবকে কোলে রেখে জিজ্ঞেস করলো, তনয়া, তোমার কি বাথরুমে যাওয়া প্রয়োজন? তনয়া আর পারল না, হেসে ফেলল। সরব চোখ বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কাহিনী কি? তনয়া আবার সরফের গলা জড়িয়ে ধরে স্বাভাবিক সুরেই বলল, কিছু না, আমার খুব খারাপ লাগছিল। তুমি মন খারাপ ভালো করে দিয়েছো। আমার জন্যই তো মন খারাপ হয়েছিল। পুরোটা তোমার দোষ নয়, স্বপ্নও তো দেখেছিলাম। কিন্তু তুমি বলো,
আর এরকম করে কথা বলবে না, আমার কষ্ট হয়। কীরকম করে? এই যে ধমক দি। তুমি বয়সে কত ছোট, একটু একটু ধমক না হয় খেলে? না, একটুও না, আমি কোনো ধমক চাই না। কি চাও? স্বরূপ এবার খানিকটা তরল গলায় বলল। তনয়া কথা বলল না। তার আবারও হাসি পাচ্ছে। সে বুঝে গেছে চাইলেও কোনোদিন এই মানুষটার সাথে সে রাগ করে থাকতে পারবে না। ওর মুখ থেকে সব অপরাধ ক্ষমা করে দিতে পারবে। একটু আহ্লাদ করলে নিজেকে মেলে দিতে ওর একটুও সময় লাগবে না। এরকম বিধ্বংসী অনুভূতির কি কোনো মানে হয়? ওর ঘোর লাগা চোখের দিকে তাকিয়ে স্বরূপের মনে হলো মেয়েটা পাগল হয়ে গেছে। সে তো তাবিজ কবজ করেনি। এত পাগল হওয়ার কি কারণ? তুমি কি আজকে আমাকে নামাবে না? বলতে বলতে খিলখিল করে হেসে ফেলল তনয়া। সর্বকে বিছানায় নামিয়ে দিল। পরক্ষণেই তনয়া হাসি চাপা পড়ে গেল সর্বের ঠোঁটের ভাঁজে। কিছুক্ষণ পর তনয়া টেবিল ল্যাম্পটা বন্ধ করতে হাত বাড়াতেই স্বরূপ খপ করে ধরে হাতটা সরিয়ে নিয়ে বলল। আজ তো লাইট বন্ধ হবে না, ওটা আলো ছড়াবেই। তনয়ার শক্ত মুঠির ভেতর থেকে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ দুটোই বন্ধ করে ফেলল। ওদের ঘুম হয়েছিল শেষ রাতের দিকে। তনয়া ক্লান্তিতে মরার মতো ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই শুনেছে স্বরূপ তাকে বলেছে সে অফিসে যাচ্ছে। তনয়া কোনো রকম চোখ মেলে দেখেছে মফ কালারের শার্ট, কালো প্যান্ট পরা এক ব্যস্ত মূর্তি ঘোরাফেরা করছে। আর একটু কষ্ট করে পুরোপুরি চোখ মেলতেই চোখে পড়েছে ওর ব্যাক ব্রাশ করা চুলের নিচে সুন্দর মুখে ব্যস্ততার ছাপ। আর একটু ভ্রুকুটি। আহারে! তনয়া উঠে বসতে বসতেই বলল। আমার জন্য তোমার এত তাড়াহুড়ো করতে হলো, তাই না? স্বরূপ ঘুরল তার দিকে। উঠেছো কেন? তোমার কি অফিস আছে নাকি? ঘুমাও। কিন্তু তুমি খাবে না? স্বরূপ ব্যস্ততা ভঙ্গিতে ঘড়ি দেখল। তারপর এক ছুটে এসে তনয়ার গালে চুমু খেয়ে পড়ল। এই তো খেলাম, এখন যাই, তুমি খেয়ে নিও, সব আছে ফ্রিজে। তনয়ের চোখে আবার ঘুম জড়িয়ে এলো। ঘুমের সাথে মিশে রইল মিষ্টি পারফিউমের ঘ্রাণ। মনে হলো স্বরূপ আশেপাশেই তো আছে। তনয়ের ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে। সে উঠে জিম ধরে কয়েক মুহূর্ত বসে থাকলো। তারপর ওড়না খুঁজে নিয়ে দরজা খুলতে গেল। দুরি খালা এসেছেন। দুরি খালার সাথে ওর বিয়ের পরদিন পরিচয় হয়েছিল। উনি একবেলা এসে বাড়ির সব কাজ করে দিয়েছেন। ফ্ল্যাটের একটা চাবিও ওনার কাছে আছে। তনয়া দরজা খুলে হাসি মুখে দেখা পেল। খালা ঘরে ঢুকে নিজের মতোই কাজ করতে শুরু করলেন। তিনি যখন ওদের বেডরুমের বিছানা গোছাতে গেলেন তনয়ার খুব লজ্জা লাগলো। বিছানা চাদর দেখলেই বোঝা যাবে এর ওপর দিয়ে বেশ ঝাড়ঝপটা পার হয়ে গেছে। সে তাড়াতাড়ি বলল। খালা, রান্নাঘরের হাঁড়ি পাতিল আপনি ধুয়ে ফেলুন, আমি এটা করছি। খালা নিজের মতো কিছু একটা বুঝে নিয়ে চলে গেলেন। তনয়া তাড়াতাড়ি বিছানা গুছিয়ে ফেলল। দুরি খালার সাথে সাথে থেকে সে নিজের সংসারটাও চিনতে শুরু করলো একটু একটু করে। প্রতিটা শোপিস, ফুলদানি, ফুলগুলো আর দেয়ালে ঝোলানো পেন্টিং দেখলেও সময় নেই। বারান্দাগুলো একেবারে ফাঁকা, গাছ লাগানো যায়। ওরা দার্জিলিং থেকে এলেই এখানে গাছ লাগাবে। কি কি গাছ লাগালে সুন্দর হবে এখন থেকেই কল্পনা করে নিল। এর মধ্যে সকালের নাস্তা হিসেবে দুটো ব্রেড কোনো মতে খেয়ে কড়া এক কাপ কফি নিয়ে ডিভানে বসে আরাম করে চুমুক দিল। এই ফ্ল্যাটে কেমন একটা ঝিরঝিরে শান্তি আছে। তার নিজের সংসার বলেই কি সে এরকম শান্তি অনুভব করছে? দুরি খালায় এলেন। তার মুখের সাথে হাসিটা টেপ দিয়ে যেন জুড়ে দেয়া। খালা, আজকে কি রানবাম? আজকে রান্না বান্না থেকে আপনার ছুটি খালা, আমি রান্না করব। আপনি বরং একটু কাটাকুটি করে দিয়ে যান। কি কাটতাম? তনয়া উঠে গিয়ে সব দেখিয়ে দিয়ে এলো। এখন শান্তির সাথে সুখ সুখ ভাগ হচ্ছে। এখন থেকে সে বাড়ির মালকিন। একটা আস্ত সংসার, তার কথা মতো রান্না হবে, কাজ হবে। বাবা যায়। তনয়ের মুখে হাসি ছড়িয়ে পড়লো। এভাবে তো আগে ভেবে দেখা হয়নি। স্বরূপের খোটা মনে হচ্ছে তনয়ার। কোনোদিন তো কিছু রান্না করে খাওয়ালে না। যেন কত সময় পেয়েছে। আজ খাওয়াবে ভালো করে। দুপুরে তনয়া রান্না করেনি। গতকাল মায়ের দেখা খাবারের কিছুটা বেঁচে গিয়েছিল। সেগুলো খালি করে একটু টিভি দেখে বিকালের দিকে রান্না করতে গেল। অনেকগুলো আইটেম করলো, বিশেষ করে সে যেগুলো ভালো করে পারে সেগুলো। গতকাল দেখেছে স্বরূপ ভর্তা পছন্দ করে। সে 3 রকমের ভর্তা করেছে। টমেটো ভর্তা, ডাল ভর্তা আর ডিম ভর্তা। শিলনোড়া থাকলে আরও করতে পারতো, কিন্তু জিনিসটা এই বাড়িতে নেই। ব্লেন্ডার মেশিনে ভর্তা আর একটুও ভালো লাগে না। গরুর মাংস বিশেষ কায়দায় বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলো।
সাথে খুব অল্প মশলায় রান্না করা চিংড়ি, মটরশুঁটি দিয়ে বড় মাছ, ঝাল চচ্চড়ি আর সাদা ভাত। সব শেষে ঘরে শেষ সময় নিয়ে গোসল করলো সে। সুন্দর একটা জামা পরলো, চোখে কাজল দিল। পারফিউম সে সাধারণত মাখে না ধর্মীয় নিষেধাজ্ঞার জন্য, তবে স্বামীর সামনে নিশ্চয়ই মাখা যায়। খুব সুন্দর ঘ্রাণওয়ালা সুগন্ধি উপহার পেয়েছিল সে, সেটা মেখে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে তনয়া মনে হলো বিয়ে হলে মেয়েরা সুন্দর হয়ে যায়, কথাটা তাহলে মিথ্যে না। তার নিজেরাই নিজেকে আগের চেয়ে কয়েক গুণ সুন্দর লাগছে। অপেক্ষা শেষ হলো, স্বরূপ এলো। সারাদিনের ক্লান্তির ছাপ চোখে মুখে। গত রাতে ঘুম হয়নি, সেটার প্রভাবও আছে। তনয়াকে দেখে মৃদু হেসে সে ভেতরে চলে গেল। গোসল ছেড়ে খানিক বিশ্রাম নেওয়া হয়ে গেল। তনয়া বলল, খাবে না? খুব ক্ষুধা লেগেছে। সারাদিন বলতে গেলে কিছু খাওয়া হয়নি, এত চাপ যাচ্ছে না। আহারে, চলো খাবে, আমি নিজে রান্না করেছি। স্বরূপের মুখ উজ্জ্বল হলো। তাই নাকি? তাহলে তো এক্ষুনি বসতে হচ্ছে। টেবিলে খাবারের বহর দেখে চোখ কপালে উঠল স্বরূপের। এত কিছু? হ্যাঁ, তোমার জন্য। স্বরূপের মন মায়ার আর্দ্র হলো। মেয়েটা কত কষ্ট করেছে। সে হাত ধুতে গেল, তখনই ফোনটা বাজলো। স্বরূপ ফোন ধরতে গেল। তনয়ার একটু বিরক্ত লাগলো। খেয়েও তো কথা বলা যেত, এখন নিশ্চয়ই কোনো আকাশ ভেঙে পড়েনি। কিন্তু ওর ভুল ভাঙলো। স্বরূপ ভীষণ উত্তেজিত স্বরে কথা বলছে। তনয়া দৌড়ে গেল শোবার ঘরে। স্বরূপ ততক্ষণে একটা শার্ট গায়ে চড়িয়ে ফেলেছে। ফোনে কাকে যেন বলছে। আমি রওনা হচ্ছি। তনয়া ওর হাত ধরে ফেলল। কোথায় যাবে এখন? মিলির মা স্ট্রোক করেছেন, অবস্থা ভালো না, হাসপাতালে যেতে হবে। তনয়া বলল, আমিও যাই। না না, তুমি গিয়ে কি করবে? কাউকে চেনোও না, তুমি থাকো। অবস্থা ভালোর দিকে গেলেই আমি চলে আসব। আর কোনো অসুবিধা নেই, ভয় পেও না। এই বিল্ডিং খুবই সেফ। তনয়া কিছু বলার খুঁজে পেল না। স্বরূপ চলে গেল। টেবিলের খাবারগুলো পড়ে রইল অযত্নে। খাবার মানুষ চলে গেছে। তনয়া অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলো। স্বরূপ এলো না, কোনো ফোন করলো না, ফোন রিসিভও করলো না। তনয়া যখন খাবারগুলো তুলে রাখছিল তখন ওর চোখে পানি চলে এলো। সে সত্যি ভীষণ যত্ন করে রান্না করেছিল। আবার খারাপও লাগলো নিজের স্বার্থপর চিন্তার জন্য। ওদিকে একজনের মা মরতে বসেছে, আর সে খাবার নিয়ে ভাবছে। স্বরূপ ফিরল সকালে, ততক্ষণে অফিসের সময় প্রায় হয়ে এসছে। মিলি আপুর মা কেমন আছেন? ভালো না, শরীর এক পাশ প্যারালাইজড হয়ে গেছে, কথাবার্তাও বন্ধ। স্বরূপ দ্রুত গোসল করে তৈরি হয়ে দিল। ততক্ষণে তনয়া নাস্তা পানি ফেলেছে। স্বরূপ নাস্তা টেবিলের দিকে তাকাতেই হঠাৎ মনে পড়ে গেল গতকাল তনয়া তার জন্য অনেক রান্না করেছিল। সে তনয়ার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে পড়ল। সরি তনয়া, কাল কিছু খেতে পারিনি, এখনো সময় নেই একদম। সে টেবিলে বসল না, শুধু ডিম সিদ্ধ এক গ্লাস দুধ দিয়ে গিলে নিয়ে দৌড় দিল। তনয়ার মনে হয়েছিল গতদিনের মতো একটা চুমু অন্তত কপালে জুটবে, তাও হলো না। গত রাতে ঘুম হয়নি, খাওয়া হয়নি, এখন আর ভালো লাগছে না। আলস্য ভর করেছে শরীরে। সে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। সারাটা দিন এভাবেই কাটালো তার। দুরি খালা কি করছে আজ দেখলোও না। সংসারের প্রতি মন কি তবে সংসার করা মানুষটার ওপর নির্ভর করে? সম্পর্ক ভালো থাকলে বস্তুগত সুখ পাওয়া যায়, না থাকলে না। কিন্তু তাদের সম্পর্ক তো খারাপ হয়নি, শুধু তনয়ার মন খারাপ হয়েছে। বিকেলের দিকে রূপা এলো তনয়ার সাথে দেখা করতে। সে মূলত মিলির মাকে দেখতে এসেছিল। ওদের বাসা কাছে হওয়ায় চলে এসে রূপা এসে অনেক গল্প করলো, এক গাদা গল্প, সব সংসারের। যাওয়ার আগে জিজ্ঞেস করলো, কেমন লাগছে তনু? ভালো। ভালোবাসাবাসি হচ্ছে? তনয়া হাসলো। হ্যাঁ হচ্ছে, কিন্তু তোমার বন্ধু এখনো ভাবে লাভ ইজ জাস্ট এ মাইট। ও একটা মাথা মোটা। ঠিক বলেছ। দুই বোন একসাথে হাসলো। তনয়ার মন ভালো হয়ে গেল। রাতে স্বরূপ ফিরল, তবে কিছুক্ষণের জন্য। আবার রওনা দিল হাসপাতালে, তবে আজ খেয়ে গেল। তনয়া গতকালকে রান্নাই গরম করেছিল, কিন্তু খেয়ে স্বরূপ কোনো মন্তব্য করলো না। তার মন যেন অন্য কোথাও চলে গেছে। তনয় অভিমানে অনেক রাত পর্যন্ত জেগে বারান্দায় বসে রইল। স্বরূপের দরজা খোলার শব্দ পেয়ে চুপচাপ বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সে জেগে আছে দেখলে নিশ্চয়ই কোনো কথা বলবে। কথা বলার ইচ্ছে এখন আর তার হচ্ছে না। ভোরে স্বরূপ ঘুম থেকে উঠে দেখলো তনয়া বারান্দায় বসে আছে চুপচাপ। এত সকালে উঠে গেছো যে? প্রশ্ন করলো সে। তনয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, নাস্তা করবে তো? কি খাবে?
যা বানাবে তাই। পরোটা করি। তোমার ইচ্ছে। তনয়া উঠে চলে গেল। স্বরূপ প্রতিদিন সকালে ট্রেডমিলে দৌড়ায় 8 ঘন্টা। কয়েকদিন হয়ে গেল নানা ঝামেলায় সেটা বন্ধ হয়ে আছে। সকাল সকাল খানিকটা এক্সারসাইজ করলে দিনটা ভালো কাটে। এক্সারসাইজ করে পরোটা খাওয়া ঠিক হবে না, কিন্তু তনয়ার শখ করে বানাচ্ছে যখন সে খাবে। স্বরূপ ব্যায়াম শেষে খানিকটা বিশ্রাম নিয়ে গোসলে ঢুকলো। ততক্ষণে তনয়া টেবিল সাজিয়ে ফেলেছে। সে স্বরূপকে ডাকতে এসে দেখলো স্বরূপ গোসলে গেছে। তনয়া এই ফাঁকে বিছানা গুছিয়ে ফেললো। স্বরূপ বের হলো। তার পরনে সাদা তোয়ালে বাদে আর কিছুই নেই। তনয়া একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ইস, লজ্জা টজ্জা একদম নেই। স্বরূপ খেয়াল করলো তনয়া লজ্জা পাচ্ছে। সে জামা কাপড় না পরে ঘরে ঘুরঘুর করতে লাগলো। ভাবটা এমন যেন খুব কাজ করছে, কিন্তু তনয়ার মধ্যে কোনো অনুভূতি দেখা গেল না। এবার সে পেছন দিক থেকে ওর খুব কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো। কি করছো? স্বরূপের চুলের পানি তনয়ার ঘাড়ে পড়তেই তার শরীর শিরশির করে উঠল, কিন্তু স্বরূপের ওপর যে কষ্টটা জমা ছিল সেটা সরে গেল না। অভিমানের বরফ গলল না। সে সরে গেল ওর কাছ থেকে। বেরিয়ে যেতে যেতে বলল, এরপর কিন্তু খাবার সব ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। স্বরূপ কিছুটা আশাহত হলো। সে কি এমন অপরাধ করে ফেলেছে? খেতে বসে এবার খুব প্রশংসা করলো স্বরূপ। পরোটা খুব সুন্দর ভাজা হয়েছে, সেই পারফেক্ট হয়েছে। এত মজার পরোটা সে বহুদিন খায়নি। পরোটার সাথে যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করা হয়েছে সেটাও দারুণ হয়েছে। ডিমটা পারফেক্টলি পোচ হয়েছে ইত্যাদি। কিন্তু তনয়ার ভাবের কোনো পরিবর্তন হলো না। সেও খেতে বসেছে, চুপচাপ খাচ্ছে। স্বরূপ এবার বলল, অফিস যাবে তনয়া? সারাদিন একা একা বোর হয়ে লাভ কি? তনয়া অবাক হয়ে পড়ল। অফিসে যাবে মানে? মানে আমাদের অফিসে বেবি কেয়ার সেকশন আছে। নতুন মায়েরা তাদের ছোট বাচ্চা নিয়ে আসে। আমি তো তোমাকে নিয়ে যাব। একটা অ্যাপ্লিকেশন করে দেব, অতি সত্বর নিউ ওয়াইফ সেকশন খোলা হোক। তনয়ার হাসি পেলেও সে মুখ কোনো মতে গম্ভীর রেখে বলল, আজ আমি ভার্সিটিতে যাব। হঠাৎ? তুমি কি ভুলে গেছো আমি পড়াশোনা করি? তা করো, কিন্তু এতদিন তো যাওনি। তার উপর আগামীকাল আমাদের ফ্লাইট। সেটা তো বিকেলে, আমি কিছুটা গোছগাছ করেছি, বাকিটা রাতে আর কাল দিনে হয়ে যাবে। ইউনিভার্সিটিতে যাব নোটস কালেক্ট করতে, আবার অনেক দিন গ্যাপ পড়ে গেলে নোটসগুলো পাবো না। কিছু কেনাকাটাও আছে। ওখানে তো অনেক শীত, শীতের কাপড় বেশি করে নিতে হবে। ফেরার সময় মার্কেট হয়ে আসবো। স্বরূপের যেন মনে পড়ল হঠাৎই। আরে তাই তো, কেনাকাটা করার সময় থাকতে পারলে ভালো হতো। কিন্তু আজ আবার একটা মিটিং আছে অন্য শাখায়। সেখান থেকে ফিরতে কটা বাজবে কে জানে। সমস্যা নেই, আমি পারবো। স্বরূপ আর কথা বাড়ল না। থাকুক মন খারাপ করে, সে আর কি বা করতে পারে। তবুও বের হবার আগে তনয়ার কাছে এসে কপালে চুমু খেলো। তনয়া যেন একটু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসলো না। দুজনেই বিমর্ষ মুখে বিদায়ের পর্ব সারলো। তনয়া ইউনিভার্সিটিতে যেতে আর একটু দেরি আছে। সে ভাবলো দুপুরের জন্য টুকটাক কিছু করে রাখবে। মন খারাপ হলে সে নিজেকে ব্যস্ত করে ফেলে, যাতে ব্যাপারটা তার না মনে পড়ে। স্বরূপ এত কথা না বলে শুধু এই দুদিনের জন্য ছোট্ট করে সরি বললেই কাজ হয়ে যেত। সে চেয়েছিল স্বরূপ বুঝুক তার কেন মন খারাপ হয়েছে, কিন্তু তা না। ফাজলামি টাইপ কথা বলে হাসানোর চেষ্টা করে। এসবের কোনো প্রয়োজন নেই তো তার। স্বরূপের মিটিং দ্রুতই শেষ হয়ে গেল। 11টার দিকে রওনা দিয়ে দিল নিজের অফিসের দিকে। পথে তনয়া ইউনিভার্সিটিতে পড়তেই সে এখানে নেমে পড়ল। তনয়া হয়তো এখানে, হাতে কিছুটা সময় আছে। ওর সাথে না হয় শপিংয়ে যাওয়া যাবে। খাওয়া দাওয়া একসাথে করে ফেলে একেবারে লাঞ্চের পর অফিসে যাওয়া যাবে। তনয়াকে ফোন করলো সে। হ্যাঁ বলো। কোথায় তুমি? ইউনিভার্সিটিতে। কি করো? যা করতে এসছি। স্বরূপ বলল না সে কাছাকাছি আছে, সারপ্রাইজ দেওয়া যায় একটা। সে দোকান থেকে ডেয়ারি মিল্ক আর কিটক্যাট কিনলো। দুটোর ওপর স্টিকি নোট আটকে দিয়ে লিখলো। আই এম সরি। এবার সে ক্যাম্পাসের ভেতর ঢুকলো। ছোট্ট ক্যাম্পাস, কাউকে খুঁজে বের করতে 10 মিনিটের বেশি লাগার কথা নয়। তবে তা 10 মিনিটও লাগলো না। ক্যান্টিনে দেখা গেল তনয়াকে। স্বরূপ দূর থেকে দেখলো একটা ছাতার নিচে বসে আছে সে। একা নয়, সাথে একটা ছেলে। দুজন কফি হাতে বসে গল্প করছে। একটু আগেও তনয়া তার সাথে দায়সারাভাবে কথা বলছিল। এই ছেলের সাথে কথা বলছে হাসি মুখে। সেটা হয়তো কোনো যোগ বলল। তনয়াকে দেখা গেল খিলখিল করে হাসছে। দুজনের থেকে দূর থেকে মনে হবে কাপল, মানিয়েছে ভালো। স্বরূপ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে।
তার মাথা ব্যথা করতে শুরু করেছে। বহুদিন আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে। আগেও তার সাথে এরকমই হয়েছে। তনয়াকে সে বিশ্বাস করতে শুরু করেছিল, ভীষণ ভরসা করে ফেলেছিল মাত্র কটা দিনে। অথচ তার মনে রাখা উচিত ছিল, যেখানে কয়েক বছরের সম্পর্ক থেকে মেয়েদের বিশ্বাস করা যায় না, সেখানে মাত্র কদিনে একজনকে এতটা বিশ্বাস করা তার কত বড় ভুল ছিল। সে আসলেই একটা গর্দভ। স্বরূপ দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মাথা ফেটে যাচ্ছে এবার। বুকের ভেতরে অদ্ভুত শূন্যতা আর হাহাকার। তনয়ের হাসি কাঁটার মতো বিচ্ছে বুকে। সে যখন চলে যাচ্ছে তখন কয়েক পলকের জন্য তনয়ার দৃষ্টি তার উপর পড়ল। মুহূর্তেই তার মনে হলো এই মানুষটা এরকম মূর্তি সে আগে দেখেনি। চোখ দুটো লাল হয়ে গেছে, ভাবভঙ্গি মারাত্মক। তনয়া কয়েক মুহূর্তে হতভম্ব হয়ে চেয়ে রইল। তার পাশে এতক্ষণ জিমি বসেছিল। জিমি ওর সাথে অনার্স করছে, খুব ভালো স্টুডেন্ট, একই সাথে দুর্দান্ত হিউমার। ওর সাথে কথা বলেই কেউ না হেসে থাকতে পারে না। আবার ছেলেটার মন একই সাথে খুবই স্বচ্ছ। তনয়ের সাথে তার শুরু থেকেই ভালো বন্ধুত্ব। এখন ওর কাছ থেকেই তনয়া সব নোট সাজেশন জোগাড় করে। আজও সেই জন্য এসেছিল। কিন্তু তনয়ের মন খারাপ দেখে জিমি কাজের চেয়ে বেশি কথা বলেছিল, তাকে হাসানোর চেষ্টা করেছিল। জিমির মতো মানুষেরও অনেকটা সময় লেগে গিয়েছিল তনয়াকে স্বাভাবিক করতে, কিন্তু আচমকা কি হয়ে গেল জিমিও বুঝল না। তনয়া ব্যাগ বইপত্র ফেলে কোনো কিছু না বলে এদিকে ছুটে গেছে। চোখের পলকেই কোথায় যেন হারিয়ে গেল। কাউকে দেখেই গেছে সম্ভবত, কিন্তু সেটা বোঝেনি। তনয়া যখন গেটের কাছে এসেছে তখন স্বরূপ একটা সিএনজিতে চড়ে বসেছে। তনয়ার দিকে সে আর ফিরেও তাকায়নি। তনয়া অনেকবার ডাকলো, স্বরূপ শুনেও শুনল না। সে ফোন করতে গিয়ে দেখলেও ফোন ফেলেই এসেছে। আবার ফিরে গেল সে। জিমি পেছন পেছন হাসছিল। সে জিজ্ঞেস করলো, কি হলো তোর হঠাৎ করে? পরে বলবো। তনয়া দ্রুত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল, কিন্তু কোথায় যাবে বুঝতে পারল না। তার তখনও স্বরূপের এরকম কাণ্ডের ব্যাখ্যা মাথায় ঢোকেনি। সে কি ওর অফিসে যাবে? কিন্তু যদি দেখা না করে, যদি অপমান করে? তনয়া কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগল। তারপর ভাবলো বাসায় ফিরে যাবে। যাবার পথে অনেকবার সে স্বরূপকে কল করলো, কিন্তু প্রতিবারই স্বরূপ ফোন কেটে দিল। একসময় ফোনটা বন্ধ পাওয়া গেল। বাড়ি ফিরে গোসল করতে ঢুকলে মাথাটা একটু ঠান্ডা হলো তনয়া। শাওয়ারের পানি ঝরঝর করে তার মাথায় পড়ছিল। তখনকার দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। স্বরূপকে দেখার আগে এসে জিমির কথা শুনে হাসছিল। এটাই কি তবে স্বরূপের খারাপ লাগলো? কিন্তু এত ছোট একটা বিষয়ে কেন সে রাগ করবে? তারও তো বন্ধু আছে। সেবার গ্রামে গিয়ে সে যে পুরো বিকেল মিলি আপুর ছবি তুলে দিল, তাতে কি তনয়া কিছু বলেছে নাকি রাগ করেছে? ওরা তো গল্প করে, হাসাহাসি করে, তাতে এই সমস্যাটা কোথায়? এই বাড়াবাড়ির কারণ কি? গোসল করে বের হয়ে তনয়া অনেকক্ষণ কাঁদল। কিছুই ভালো লাগছে না। এলোমেলো ভাবতে ভাবতে একসময় তার সব রাগ গিয়ে পড়ল রূপার ওপর। ওর জন্যই এসব হচ্ছে। সে রূপাকে ফোন করে ইচ্ছে মতো ঝাড়ল, যা মনে এলো সব বলল। রূপা চুপচাপ শুনে গেল। সবটা শোনার পর তনয়া যখন চুপ হলো তখন রূপা বলল, তোর আর স্বরূপের মানসিকতাও তো আর একরকম হবে না রে। কেন হবে না? এত ছোট মনের কেন হবে একটা মানুষ? এত সন্দেহপ্রবণ লোকের সাথে আমি কিভাবে সারা জীবন থাকবো বলো? রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, তনু, তুই পুরো ব্যাপারটা আরেকবার ভেবে দেখ। তোর সাথে কিন্তু এর আগেও দুটো ইনসিডেন্ট হয়েছে, রেল স্টেশনে একটা আর গ্রামে গিয়ে একটা। গ্রামের কারণে স্বরূপ তোকে ব্লেম করতে পারতো, কিন্তু করেনি, প্রতিবাদ করেছে। তোকেও কোনো রেস্ট্রিকেশনও দিয়ে রাখেনি। ও কি তোর ফোন চেক করে, ফেসবুকের পাসওয়ার্ড চায়? না। তাহলে বুঝ, ও তোকে সন্দেহ করে না, কখনো করেনি। তুই ওর সাথে সকালে রাগ দেখিয়েছিস, ও হয়তো তোর রাগ ভাঙাতেই গিয়েছিল, কিন্তু গিয়ে দেখেছি তুই দিব্যি হাসি খুশি আছিস অন্য এক ছেলের সাথে। ব্যাপারটা উল্টোভাবে তোর সাথে ঘটলে তুইও কিছুটা রিয়্যাক্ট করতি। আর ওর ব্যাপারটা কিছুটা হলেও আলাদা। ওর একটু পাস্ট আছে, সেটা ওকে খুব ডিপলি এফেক্ট করে রেখে গেছে। রূপা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আমি জানি ব্যাপারটা খারাপ হয়েছে, কিন্তু তবুও বলবো স্বরূপ ছোট মনের না, এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। তনয়া ঝাঁঝালো সুরেই বলল, তুমি সবসময় বন্ধুর পক্ষেই কথা বলো। তোমাকে কিছু বলাটাই ভুল। তুমি ওর পক্ষের উকিল, আমারটা বুঝবে কেন? সেই রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল। ইচ্ছে করছে বাড়ি চলে যেতে, কিন্তু একটা কিছু মীমাংসা না করে যাওয়াটা কি ঠিক হবে? স্বরূপ দেরিতে ফিরল।
ফিরতে ইচ্ছে করছিল না। সারাদিন সে মাথা ব্যথা নিয়ে অনেক কষ্টে কাজ করেছে। এখন আর টিকতে না পেরে ফিরে এসেছে। আর যাওয়ার জায়গা নেই। বাড়িটা তার কাছে একার আস্তানা ছিল। এখন যে এসে জুটেছে তার উপরেই তার রাগ। বিরক্ত লাগছে সব মিলিয়ে। শেষ কিছুক্ষণের বেল বাজালো, দরজা খুলল না। বিরক্ত হয়ে চাবি দিয়ে দরজা খুলে ঢুকে গেল সে। সব লাইট জ্বালানো। সে কোথায় ঘাপটি মেরে পড়ে আছে কে জানে। সব ঘর বাথরুম খুঁজলো স্বরূপ, পেল না কোথাও। তনয়া গেল কোথায়? আজব তো, হাও হয়ে গেল নাকি? শেষ পর্যন্ত তনয়াকে পাওয়া গেল বারান্দায়। তাও ওদের বেডরুমের নয়, সবচেয়ে কোণার ঘরটার বারান্দায় মেঝেতে শুয়ে আছে সে। বারান্দায় আলো জ্বালালো স্বরূপ। তনয়ার চোখ খুলল না। স্বরূপ উদ্বিগ্ন হয়ে ওর কাছে গেছে বসলো। শ্বাস চলছে ওর, মুখটা মলিন, চোখে কান্নার দাগ লেগে আছে। বারান্দায় প্রচণ্ড মশা, এক একটা তনয়ের গায়ে বসে রক্তকে ফুলে ফেপে আছে। স্বরূপ ওর কাঁধে হাত ধরে ঝাঁকালো। তনয়া, এই কি হয়েছে তোমার? তনয়া উঠে কয়েক মুহূর্তে কিছু বুঝতে পারল না। সব মনে পড়তে একটু সময় লাগলো তার। সন্ধ্যার দিকে ভীষণ খারাপ লাগায় এখানে এসে বসেছিল। ভালো বাতাস দেয় এই বারান্দায়। তারপর হঠাৎ কান্না পেতে থাকলো তার। কাঁদতে কাঁদতে কখন শুয়ে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। দুপুরে খায়নি বলে শরীর আরও ক্লান্ত হয়েছিল। স্বরূপ ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কি হয়েছে বলবে তো? তনয় কয়েক মুহূর্ত স্বরূপের দিকে তাকিয়ে থেকে আচমকা তার বুকে সজোরে ধাক্কা দিল। স্বরূপ অপ্রত্যাশিত আক্রমণে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। সে হাঁ করে তাকিয়ে জিজ্ঞেস করলো। সমস্যা কি? তনয়ার রাগ তখন মাথায় চড়ে গেছে। সে চিৎকার করে বলল, তোমার সমস্যা কি? তোমার কি মনে হয় আমি সস্তা মেয়ে? আমি তোমাকে রেখে আরেকজনের সাথে ডেট করতে গেছি? আমার সাথে এরকম কেন করলে তুমি? এত ছোট লোক কেন তুমি? তোমারও তো বন্ধু আছে যাদের জন্য ছুটে যাও। আমি কিছু বলেছি? কোনোদিন সন্দেহ করেছি? তাহলে আমার সাথে কেন করলে? এত খারাপ ব্যবহার কেউ আমার সাথে কোনো দিন করেনি। কেউ আমাকে এত কষ্ট দেয়নি, এত কাঁদায়নি। তুমি একটা জঘন্য লোক, একটা। তনয় আর বলতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তার চরিত্র নিয়ে সন্দেহ করা। এটাও কেউ করতে পারে? সে কি স্বপ্নে ভাবতে পারে ধোঁকা দেবার কথা? তনয়া লাল টকটকে মুখ ফুলে ওঠা নাচ, চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি আর ওর দুঃখে ভেঙে আসা চেহারা দেখে স্বরূপের মন ক্রমশ তরল হয়ে গেল। আফসোস হতে লাগলো তার। খুব ভুল হয়ে গেছে। সরল মনের একটা মানুষকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। তনয়ার জন্য তার এত মায়া লাগলো। তনয়ার কাছে এগিয়ে গেল সে, কাঁধে হাত রাখলো। তনয়া এক ঝটকায় হাত সরিয়ে দিল। একবার, দুবার, তিনবার। স্বরূপ এবার জোর করেই দুই হাতে তার মুখটা তুলল, চুমু খেলো ঠোঁটে। ভীষণ আবেগ, অনেকটা সময় নিয়ে বুঝিয়ে দিতে চাইলেও সে অনুতপ্ত। তনয়া নরম হয়ে এলো যখন সে বুঝলো অশ্রুকণা শুধু তার চোখ দিয়েই প্রবাহিত হচ্ছে না। স্বরটা হঠাৎ তার সব কোলাহল থামিয়ে দিয়েছে। মেঘের আড়ালে এতক্ষণে চাঁদটা ঢেকেছিল, এখন মেঘ কেটে গেছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বারান্দা, ধুয়ে দিচ্ছে সব গ্লানি, অভিমান আর মন খারাপের দিন। সকাল থেকে ভীষণ ব্যস্ত দুজন। তনয়া যতই বলুক সে অনেক কিছু গুছিয়ে রেখেছে, হাততে সে কি গুছাচ্ছে স্বরূপ বুঝতে পারল না। তার মনে হলো মেয়েটা গোছানোর নামে অনেক বেশি এলোমেলো করে রেখেছে। ঘন্টা দুয়েক চেষ্টা করে একসময় স্বরূপ হাঁপিয়ে উঠে বলল, মাপ চাই, এবার তুমি আমাকে একা কাজ করতে দাও। কাজ তো বাড়িয়ে দিচ্ছ। আচ্ছা, তুমি ওখানে ওয়াটার হিটার নিয়ে কি করবে? যদি হঠাৎ কফি খেতে ইচ্ছা করে? কোনো দরকার নাই এসব। কফি ওখানে কিনতেই পাওয়া যায়। আর চায়ের দেশে গিয়ে কফি খেতে যাবে কোন দুঃখে? চা খেতেও তো গরম পানি লাগে। চা কিনে খাওয়া যাবে, এসব কেন নেব? আর তুমি এই ব্লাউজগুলি এলোমেলো করে রেখেছো কেন? এর মধ্যে থেকে কোনগুলো নিব বেছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি শাড়ি অলরেডি প্যাক করে ফেলেছো। আর ওই যে ইনার, ওসবও কি তুমি ম্যাচিং ম্যাচিং নিতে চাও নাকি? তনয়া কিছু না বলে চুপ করে রইল। মনে মনে বলল, তা তো অবশ্যই, কিন্তু সেটা সরাসরি বললে তুমি কি প্রশ্ন করবে জানা আছে। স্বরূপ বলল, আচ্ছা, প্যাকিংয়ের বিষয়টা আমি দেখছি। তুমি যেটা ভালো পারো সেটা করো। প্লিজ কিছু বানিয়ে আনো, ক্ষুধায় চোখে অন্ধকার দেখছি। কি খেতে চাও? এনিথিং ইউ মেক। তনয়া চলে গেল। শর্টকাটে কি বানানো যায়? আচ্ছা, প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সাথে ডিম ভাজি করে ফেলা যায়। তনয়া কাজে লেগে গেল।
আকাশে আজ মেঘলা, অনেকদিন বৃষ্টি হয় না। আজ তারা চলে যাবে, আজই বৃষ্টি নামবে। রাতে নামলে আর দেখা হবে না। আচ্ছা, ওরা যদি আর না ফিরতে পারে, যদি পথেই কিছু হয়ে যায়। দার্জিলিংয়ে তো অনেক বৃষ্টি হয় শুনেছে। ওখানে গিয়ে রেইনি ওয়েদারে পেলে দারুণ হবে। তারা শুধু কক্সবাজারের পাহাড় দেখেছে। আকাশ ছোঁয়া উঁচু পাহাড় বাস্তবে দেখলে কেমন লাগে তারা দেখতে পারবে তো। সাবধানে যাওয়া হবে তো। প্রেসার কুকারে সিটি রাখে বাস্তবে ফিরিয়ে আনে। কী সব আবোল তাবোল ভাবনা। আচ্ছা, এই ভাবনাগুলো কি শুধু তারই আছে? অন্যরা কি সব কিছুই স্বাভাবিকভাবে? সে এক ফাঁকে গিয়ে শোবার ঘরে উঁকি দিয়ে এলো। সরব আপন মানে কাজ করছে, চোখ মুখে খুব সিরিয়াস। ভাবতে গিয়ে লোকে ভাববে পাশে দেশের আক্রমণ থেকে দেশ রক্ষার মতো বিরাট কাজ করছে। তনয়া হাসি পেল, কিন্তু সে শব্দ করল না। সরব আদতেই কতটা সুন্দর সেটা সে হিসেব করতে পারে না। তবে তার চোখে এখন ওকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হয়। ওর মুখের প্রতিটা ভাঁজ, হাসি, হাত পা নাড়া, কাজ করা, খাবার মুখে তোলা, প্রতিটা ক্ষেত্রে তনয়ার মনে হয় ও এত সুন্দর কেন। নাকি তার চোখ গেছে, কালো জাদু করে ফেলেছে কিনা কে জানে। আচ্ছা, কালো জাদুতেই মানুষ বশ হয়, সাদা জাদুতে হয় না? সাদা জাদুটা কি? ভালোবাসা? ভালোবাসা কি? এই প্রশ্নের উত্তর কি তবে হবে ভালোবাসা এক প্রকার জাদু, হাইলি পাওয়ারফুল ম্যাজিক? কুকারের সিটির শব্দ শুনে রান্নাঘরে ঢুকলো তনয়া। খিচুড়ি হয়ে গেছে, এবার সেটা কিছুক্ষণ এমনি রেখে দিতে হবে, ততক্ষণ ডিম ভাজি হয়ে যাবে। কাজের মধ্য দিয়ে আবারও তার মাথায় এলোমেলো চিন্তা আসতে থাকলো। মা বাবা আসার সময় যদি বৃষ্টি হয়, ওরা আসতে পারবে তো? মা বাবাকে একবার না দেখে গেলে ওর শান্তি লাগবে না। শরফের কথা ভাবে সে। ওর তো বাবাও নেই, আছে এক মা। কেমন করে মা ছেড়ে একা থাকে? অবশ্য গ্রামে গিয়েই ও করবেই বাকি। শাশুড়ি মায়ের স্কুলটা না থাকলে সে নিজেই তাকে নিয়ে আসতো। বাড়িতে একজন অভিভাবক থাকলে ভরসা লাগে। তাদের আর কতটুকুই যত্ন করতে হয়, বরং তারাই আরও বেশি খেয়াল রাখে ছেলে মেয়ে। অনেকে শাশুড়ি নিয়ে নানা অভিযোগ শুনে তনয়ার ভয় হতো তার শাশুড়িও অমন দজ্জাল হলে। কিন্তু স্বরূপের মায়ের মতো ভালো মানুষ দজ্জাল হতে পারবে কি? ব্যথার অনুভূতি মস্তিষ্কে পৌঁছানোর পর তনয়ার এবার হুঁশ ফিরল। হাত কেটে গেছে, কুচি কুচি মরিচের সাথে মিশে যাচ্ছে রক্ত। হাত নাড়তে নাড়তে দ্রুত উঠে পড়ল সে। বেসিনের কল ছেড়ে দিয়ে হাত রাখলো প্রবাহিত পানিতে। হাত ভীষণ জ্বলছে, মরিচ লেগেছিল হাতে। চোখে পানি চলে এসছে তার, রক্ত বন্ধ হচ্ছে না। সে শোবার ঘরে গেল। ফার্স্ট এড বক্স হচ্ছে। কেন? বলতে বলতে স্বরূপ পেছন তাকাতেই তনয়ের হাতে রক্ত চোখে পড়ল। কি হয়েছে? এগিয়ে এলো সে। কেটে গেছে। স্বরূপ দেখলেও অনেকখানি কেটেছে। তনয়া ঠোঁট কামড়ে চোখের পানি আটকাবার চেষ্টা করছে। এই মেয়েটা এত নরম, কি করে যে এই কঠিন পৃথিবীতে সারভাইভ করবে কে জানে। সে দ্রুত ফার্স্ট এইড বক্স বের করে আনলো। রক্ত বন্ধ হলে ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপর জিজ্ঞেস করলো, তো হাতটা কাটলেন কেমন করে? একা একাই কেটেছে। একা একা কেমন করে কাটে? নিশ্চয়ই কিছুতে লেগে কেটেছে। ছুরি, কি কাটছিলে? মরিচ। চলো দেখি। রান্নাঘরে গিয়েই প্রথমে উৎফুল্ল হয়ে উঠল স্বরূপ। আরে, খিচুড়ি তো আমার প্রিয় খাবার। কিন্তু তনয়া, তুমি পেঁয়াজ মরিচ কাটছিলে কেন? ডিম ভাজতে। তো ডিম ভাজি কি তোমার রক্তমাখা মরিচ দিয়ে করব নাকি নতুন করে কেটে নেব? ধুর, তুমি রক্ত খাবে কেন? কারণ আমি ভ্যাম্পায়ার, ভুলে গেলে নাকি? তাহলে ব্যান্ডেজ না করে আমার রক্তগুলো খেয়ে নিলেই পারতে। আরে তা কি করে হয়? তুমি হলে আমার রিজার্ভ করা ব্লাড ব্যাংক। যখন খাদ্যের অভাব পড়বে তখন তোমাকে খাবো। ফালতু কথা বন্ধ করবে? না, আমি যে কটা কথা জানি তার অধিকাংশই ফালতু। আমি কি করব? কথা বলতে বলতে স্বরূপ নতুন করে মরিচ কেটে ফেলল। ডিম ভাজা শেষ হলে জিজ্ঞেস করলো, তনয়া, তোমার কাছে দুটো অপশন। এক, চামচ দিয়ে খাবে, সেক্ষেত্রে ডিমটা আমি ভেঙে ছড়িয়ে দেব। আর দুই। স্বরূপ বলছে না দেখে তনয়া অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, আর দুই কি? আমার হাতে খাবে। তনয়া সবকটা দাঁত বের করে বলল, দুই। দেখো, তোমাকে আমি কত যত্ন করি, সব কাজ করে দেই। তোমার বাবা মা জানলে তোমার বদলে তাদের সব প্রপার্টি আমার নামে লিখে দিবেন। তনয়া চোখ কপালে তুলে বলল, একদিন খাইয়ে দিয়ে প্রপার্টি চেয়ে ফেলছো? না না, ওসব আমার দরকার নেই। উল্টে তাদের প্রপার্টি ফিরিয়ে নিয়ে গেলেও আপত্তি নেই। তনয়া মুখ কালো করে বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে?
আমি মজা করছি তনয়া, তুমি সিরিয়াস হচ্ছ কেন? কিছু মজা শুনতে ভালো লাগে না। তনয়া রান্নাঘর থেকে চলে গেল। স্বরূপ একটু পর একটা প্লেটে খাবার নিয়ে তার কাছে এলো। তনয়া চুপচাপ বিছানায় বসে আছে। স্বরূপ ডাকলো, খাবার টেবিলে এসো। খাবো না। প্লিজ। খাবো না। একবার খাও, দুপুরে না খেয়ে থেকো। কোনো বাড়িই খাবো না। বেড়াতে যাবে না? না। কি করবে? বাড়ি চলে যাব। আচ্ছা দিয়ে আসবো, আগে খাও। খাবো না। স্বরূপ প্লেট নিয়ে তার পাশে গিয়ে গা ঘেঁষে বসে বলল, খাইয়ে দিচ্ছি তো, আর তোমাকে বাড়িতে দিয়ে আসবো না? এটা তো তোমারও বাসা, আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসার কে বলো? নাও হাঁ করো। তনয়া হাঁ করলো। খাবার মুখে নিয়ে মনে হলো সে একটু বেশি আহ্লাদ দিয়ে লোকটাকে মাথায় তুলছে। কি দরকার ছিল খেয়ে নেওয়ার? আর একটু রাগ করে থাকলে আর একটু শিক্ষা হতো। খাওয়া দাওয়া শেষ করে তনয়া ঘর গুছিয়ে ফেললো। স্বরূপ রান্নাঘরে গোছাতে গেল। তৈরি হওয়া বাদে আর কোনো কাজ নেই এখন। মা বাবা চলে আসবেন। ফোনটা বাজলো। কার ফোন? তনয়া দেখলো স্বরূপের ফোন বাজছে। মা কল করেছেন। তনয়া রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি আম্মা, তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মা এবার আর কোনো কথা না বলে বেশ উদ্বিগ্ন স্বরেই বললেন, স্বরূপ কই? ওকে দাও তো, অনেক জরুরি দরকার। কি হয়েছে মা? মা ওর কথার উত্তর না দিয়ে আবারও বললেন। স্বরূপকে দাও। তনয়া ছুটে গিয়ে স্বরূপকে ফোন ধরিয়ে দিল। স্বরূপ হ্যালো বলতেই মা বললেন, স্বরূপ তুই গ্রামে চলে আয়, আজই রওনা দে। মানে কেন, কি হয়েছে? ঝামেলা হয়েছে, এত বলতে পারবো না, এলে জানতে পারবি। কিন্তু আজ তো। মা কঠিন স্বরে বললেন। বেড়াতে পরে যাস, এখন এখানে তোকে প্রয়োজন। স্বরূপ বলল। আসছি। সে ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। মা এরকম করে বলছেন মানে ভয়াবহ কিছু হয়েছে। সেটা কি? তনয় ওকে ঠেলা দিল। কি হয়েছে? স্বরূপের খুব খারাপ লাগছিল তনয়কে কথাটা বলতে। বেচারি এত আশা করে আছে, কবে থেকেই হানিমুনের প্ল্যান করা। অথচ তনয় ওর মুছড়ে পড়া চেহারা দেখে ভয় পেয়ে গেল। বারবার জিজ্ঞেস করতে লাগলো। কি হয়েছে, কোনো খারাপ খবর? স্বরূপ শেষ পর্যন্ত বলল, সম্ভবত, কিন্তু কি খবর বলেনি। গ্রামে যেতে বলেছে শুধু। আজই? হ্যাঁ। তনয়ের খুব কান্না পেতে লাগলো, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। নিশ্চয়ই ভয়াবহ কিছু হয়েছে। সে জিজ্ঞেস করলো, কখন রওনা দিচ্ছি? তুমিও যাবে? তা তোমাকে একা যেতে বলেছে? না, কিন্তু তুমি তো ঘুরে এলে সেদিনও। এবার তো ঘুরতে নয়, কাজে যাচ্ছি। তুমি কি আমাকে নিতে চাও না? তুমি যেতে চাইলে আমার আপত্তি নেই। স্বরূপ একটু পরে কি একটা কাজে বাইরে গেলে তনয়া নিজের মাকে ফোন করে আসতে নিষেধ করে দিল। মা কারণ জিজ্ঞেস করতেই কেঁদে ফেলল। বেশ কিছুক্ষণ এক নাগাড়ে কাঁদতে লাগলো সে। মা সান্ত্বনা দিয়ে গেলেন, অনেক কথা বুঝিয়ে বললেন। একটা সময় তনয়ার মন খারাপ কমে এলো। মায়ের সাথে কথা বললে সত্যি দুঃখ কমে যায়। এবার তার দুশ্চিন্তা হতে শুরু করলো। কি হয়েছে ওখানে যে এত জরুরিতর? ট্রেনে যেতে যেতে তনয়া নির্মমে চেয়েছিল অন্ধকারের দিকে। স্বরূপ ঘুমিয়ে পড়েছে। বলা চলে মাঝরাতে পুরো ট্রেন ঘুমিয়ে আছে, শুধু সে একা নির্ঘুম। স্বরূপের হঠাৎ ঘুম ভাঙলো। সে তনয়ার বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেলল। ওকে এক হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেয়ে পড়ল। তনয়া, আমি তোমাকে খুব দ্রুত বেড়াতে নিয়ে যাব, প্রমিস। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।